সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এস এম সুজন টুকু। আজকে আমার ভিডিও প্রেজেন্টেশনে অর্থাৎ গতদিন আমি তোমাদেরকে একটা ওভারভিউ ডিসকাশন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, তার মানে বি ইউনিটে ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশ কেমন হতে পারে, বিশেষ করে এমসিকিউ এর পরে রিটেনটা মোস্ট সফিস্টিকেটেড, কারণ এখানে অনেকেই নার্ভাসনেস বা ল্যাক অফ প্র্যাকটিস অথবা গাইডলাইন না পাওয়ার কারণে অনেক খারাপ করে থাকে। সেইখানে তোমাদেরকে ভালো করার একটা শেষ স্টেপ, যে শেষ ভালো যার সব ভালো তার। তাহলে যারা শেষ পর্যন্ত ভালো করতে চাও তাদেরকে রিটেনটাতে শেষ পর্যন্ত ভালো করতে হবে। উইথ দ্যাট এন্ড ইন ভিউ আমি তোমাদের জন্য এই গাইডলাইনটা সাজিয়েছি, তোমরা ভালো করে দেখো। ডিও রিটেন গাইড 2024-25, এটা আমার লেখা একটা গাইড, এবং আমি মনে করি যে অল্প সময়ের মধ্যে এর কোনো বিকল্প নেই। তোমরা ভালো করতে গেলে অবশ্যই এই সব আইটেমসের প্রস্তুতিগুলো সারতে হবে খুব অল্প সময়ের মধ্যে। কাজেই আমি আজকেও তোমাদেরকে একটু কন্টেন্টসগুলো দেখাই। দেখো, কন্টেন্টস প্যারাগ্রাফ আছে, পড়তে হবে, থিম পড়তে হবে, সামারি, লিটারি টার্মস, এক্সপ্লানেশন অথবা অ্যাম্প্লিফিকেশন, স্টোরি রাইটিং, ক্রিয়েটিভ স্টোরি রাইটিং। এটা গতানুগতিক না, ইউজুয়ালি দেবে তোমাদেরকে তোমাদের অভিজ্ঞতা থেকে যা লিখতে পারো, কোনো কমন না পেয়েও ওইরকম স্টোরি রাইটিং দেবে। ইনভেন্টিভ, ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা, তার মানে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলাও অনুবাদ করতে দিতে পারে। মেকিং সেন্টেন্সেস উইথ দ্য টেক্সট, ওয়ার্ডস আর ফ্রেজেস অর বিয়ন্ড দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটের ভেতর থেকেও যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো দিতে পারে, অথবা ফ্রেজ দিতে পারে, আবার টেক্সটের বাইরেও দিতে পারে। তো এবিলিটি জাজ করার জন্য কোনো বিকল্প নয়, টেক্সটের বাইরেও যেতে পারেন। তোমাদের সেন্টেন্সের ভেতরে তোমাদের অ্যাবিলিটি, মিনিং সেন্সটা কতটুকু সেটার জন্য দিতে পারেন। তাহলে ওভারঅল এই সব প্রে করতে হবে। কাজে আমার এই গাইডলাইনে আমি টোটালটাই দিয়েছি তোমাদেরকে, সম্পূর্ণ একটা 100% এটার আনসার, সাজেশনের আনসার তবে একটা সাপ্লিমেন্ট করে সম্পূর্ণ কিছু আনসার দিয়েছি, যাতে তোমরা অল্প সময়ের মধ্যে তোমাদের প্রস্তুতিটা সেরে নিতে পারো। প্যারাগ্রাফস গুলো পড়তে হবে কি কি দেখো, আমি একটু দেখাই। উইমেন এম্পাওয়ারমেন্ট, স্টুডেন্টস মুভমেন্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট এরা, একেবারে কারেন্ট বা রিসেন্ট টাইম ডিমান্ডিং একটা ম্যাটার। টেনশন, অ্যাবস্ট্রাক্টস, এটা এই ধরনের জিনিসগুলো দিয়ে থাকে, যাতে তোমরা একদম মস্তিষ্ক প্রসূত ভাবনা থেকে তোমরা লিখতে পারো নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করে। সিভিক এঙ্গেজমেন্ট, এটা তোমাদের টেক্সচুয়াল একটা প্যারাগ্রাফ হতে পারে, কারণ সিভিক এঙ্গেজমেন্ট তোমাদের ফার্স্ট পেপার টেক্সটে ছিল। ঢাকা মেট্রো রেল, এটা যেহেতু একটা কি বলা যাবে, একটা স্টাস অফ সিভিলাইজেশন, আমাদের দেশের একটা গর্ব, সেটা দিতে পারি কান্ট্রি অ্যাফেয়ার্সের ভেতর থেকে গুরুত্বপূর্ণ মনে করে। তোমাদের রেসিজম থেকে প্রশ্ন হতে পারে, রেসিজমটা প্যারাগ্রাফের জন্য ইম্পর্টেন্ট। বর্ণবাদ, তোমরা নেলসন ম্যান্ডেলার যে চ্যাপ্টার সেখান থেকে বর্ণবাদের বিষয়টা আঁচ করতে পেরেছে, এবং মার্টিন লুথার কিং জুনিয়রের যে আই হ্যাভ এ ড্রিম, সেখানে তোমরা রেসিজমের বিষয়টা কিছুটা আঁচ করতে পেরেছো। বিউটি অ্যান্ড আগলিনেস, এটা বিউটি চ্যাপ্টার থেকে তোমাদের টেক্সচুয়াল, এটাও টেক্সটের ভেতর থেকে বলা যায়। দ্য 3-0 থিওরি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈশ্বিক ভাবনা, শুধু দেশের ভাবনা, দেশকে দারিদ্র্যমুক্ত অর্থাৎ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট বা জিরো বেকারত্বকে জিরো করা, এবং জিরো কার্বন এমিশন বা দূষণ মুক্ত করা, কার্বন মুক্ত করা। তাহলে এই 3-0 থিওরিটা সারা বিশ্বে আলোচিত এবং গুরুত্ব পেয়েছে। কাজেই এই ভাবনা থেকে আসলে এটা তোমাদের জন্য করে দেয়া। 7 সিস্টার্স, এটা 7 সিস্টার্সটা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জাস্ট ইমিডিয়েট আফটার কামিং টু আওয়ার নেশন টু বি দ্য লিডার। তো উনি তখন 7 সিস্টার্সের ব্যাপারে যে কথাগুলো বলেছেন সেগুলো গুরুত্বপূর্ণ, একেবারে রিসেন্ট টপিক হিসেবে গুরুত্ব পাবে। হিউম্যান রাইটস, মানবাধিকার, এটা ইউনিভার্সালি ট্রুথ এবং সেটা গুরুত্বপূর্ণ। ফেসবুক অ্যান্ড আওয়ার সোসাইটি, অর্থাৎ ফেসবুক এবং আমাদের সোসাইটিটা কেমন হতে পারে সে ব্যাপারেও একটা ইঙ্গিতময়তা আছে, কাজে সেটাও গুরুত্ব পেতে পারে। সেলফি কালচার বা সেলফি তোলার যে হিরিকটা, প্রবণতাটা, সেলফি চর্চাটা কেমন হয়, এবং তার উপরে ওভারঅল ডিসকাশন। অর্থাৎ তোমরা আমি যখন গ্র্যাজুয়ালি শুরু করেছি তার সবগুলোই আমি তোমাদেরকে পড়ে শোনাবো ধীরে ধীরে। সেলফি কালচারটা আমি লিখেছি এবং সেটা নিশ্চয়ই তোমরা এনজয় করবা আমি যখন এটা
পড়ে শোনাবো বা অনুবাদ করে দেবো। সাইবার বুলিং তোমাদের ফার্স্ট পেপার টেক্সটে আছে। রোলস অফ এডুকেশন ইন লাইফ, এটা তো কমনলি সবার জন্য ইম্পর্টেন্ট হতেই পারে। কাজে এই যে টেক্সট এবং বিয়ন্ড দ্য টেক্সট কি স্ট্যান্ডার্ডের প্যারাগ্রাফ হতে পারে সেটা আমি তোমাদেরকে দিয়েছি। উইমেন এম্পাওয়ারমেন্ট, তোমরা উইমেন এম্পাওয়ারমেন্ট যে সেটা আমি লিখে দিয়েছি, তোমরা এটা ভালো করে দেখে নিবা। কেউ যারা দেখছো আমার ক্লাস ফলো করছো, যারা হাইলি প্রমিজিং ফেলো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত চান্স পেতে চাও, কোনো বিকল্প নাই, তোমাদেরকে অবশ্যই এগুলো গুরুত্বের সাথে দেখে নিতে হবে। তা তোমরা স্ক্রিনশট নিয়েও তোমরা দূর থেকে, মানে যারা বাইরে থেকে তোমরা ইউটিউব চ্যানেলে দেখছো বা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছো, তোমরা এখান থেকে এই জিনিসগুলো পেতে পারো। আর যারা আমার কাছে আমাদের এখানে আছো, রাজশাহীতে আছো, তারা তো তোমরা পাচ্ছই অ্যাভেলেবল, হার্ড কপি পাচ্ছ। তোমরা আমার কাছে ডিরেক্ট ক্লাসে অ্যাসোসিয়েটেড হয়ে তোমরা আমার কাছ থেকে হেল্প পাচ্ছ। কাজে আমি দেখাচ্ছি যে উইমেন এম্পাওয়ারমেন্ট এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অল্প সময়ের মধ্যে, যদি নো ম্যাটার ওয়েদার ইউ আর ফার অ্যাওয়ে, তোমরাও আসলে এভাবেও অনলাইনে পাচ্ছ, এবং কোনোভাবে যদি এই হার্ড কপিটা তোমরা ম্যানেজ করে নিতে পারো তাহলে তোমাদের জন্য উপকার হবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেমন স্টুডেন্ট মুভমেন্ট, এটা স্টুডেন্ট মুভমেন্ট আসলে বর্তমান আমরা একটা নতুন বিশ্ব পেলাম, আমরা নতুন একটা দেশ পেলাম, বিশ্বের কাছে আমরা সমাদৃত হলাম যে আমাদের ছাত্ররা পারে, যা আসলে অনেক বড় জনগোষ্ঠীও যেখানে ভয় পায়, সেখানে আমাদের ছাত্ররা তাদের বোধ থেকে তারা জীবনকে তুচ্ছ করে তারা একটা নতুন পৃথিবী করতে পারে, তার একটা প্রমাণ রেখে দিল। কাজে সেই অর্থে স্টুডেন্ট মুভমেন্টটা কেমন হতে পারে সেটা নিয়ে আমি লিখেছি। টেনশন একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, কাজে এটা তোমরা নিজেরা দেখলে নিজেদের মতো করে লিখতে পারো। কিন্তু আমার মনে হয় যে তোমরা যদি একটা গোছানো লেখা পড়ো, তাহলে সেখান থেকে তোমাদের অনুভূতিটা অল্প সময়ের মধ্যে তোমরা গোছানো প্রস্তুতিটা পেতে পারো। তাই তোমাদেরকে একটু হেল্প করার জন্য লিখে দেওয়া। গ্লোবালাইজেশনটা আসলে কি, গ্লোবালাইজেশন যদি আসে তাহলে কিভাবে লিখতে পারো, তার উপরে এটা একটা ব্রিফিং। সিভিক এঙ্গেজমেন্ট কেমন হতে পারে, সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে তোমাদের যেহেতু ফার্স্ট পেপার টেক্সটে ছিল, তাহলে তোমরা নিশ্চয়ই এটা পড়ে তোমরা এখান থেকে ভালো ধারণা নিতে পারো। ঢাকা মেট্রো রেল, অর্থাৎ মেট্রো রেলটা যেহেতু আমাদের রিসেন্ট ইনভেনশন এবং অ্যাট দ্য সেম টাইম ইটস আ গ্রেট মিনস অফ কমিউনিকেশন, কাজেই সেটা আসতেই পারে, সেটা তোমরা লিখে নিতে পারো। রেসিজমটা আমি বললাম যে মার্টিন লুথার কিং জুনিয়রের চ্যাপ্টার থেকেও রেসিজমের আইডিয়া পেয়েছো এবং নেলসন ম্যান্ডেলা থেকে পেয়েছো, তাহলে ব্লেন্ড করে আমি তোমাদের জন্য কিভাবে রেসিজম একটা প্যারাগ্রাফ হতে পারে সেটা দিয়েছি তোমাদের জন্য। বিউটি অ্যান্ড আগলিনেস, এটা নিয়ে লিখে দিয়েছি যে তোমাদের বিউটি, অর্থাৎ কিডসের বিউটি, ট্রুথ বিউটি এবং থিং অফ বিউটি, যে জয় ফর এভার, যাই বলো না কেন, বিউটি এবং আগলিনেস। এখানে বলেছি বিউটি এবং আগলিনেস, যদি বিউটিকে তোমরা বুঝতে চাও তাহলে আগলিনেসকেও বুঝতে হবে। আগলিনেস যদি না থাকে তাহলে বিউটিকে যেমন পারসিভ করা যায় না, তেমনি অর্থাৎ আগলিনেসের মধ্যে থাকলেও বিউটির কদরটা তোমরা টের পাও, তাই না? তার বিউটি অ্যান্ড আগলিনেস আর দ্য টু ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ, তাই না? উইদাউট এনি ওয়ান দ্য আদার ইজ নট ভ্যালুয়েবল, তাই না? তার দুটোর গুরুত্ব আছে, আমি তুলে ধরেছি তোমাদের টেক্সটের বাইরেও। ইউনুস খান, নোবেল লরেট, তাহলে উনি যে একটা সাহসিক পদক্ষেপ নিয়ে এবং সাহসিক চিন্তাভাবনা করে উনি যে এটাকে বিশ্বের কাছে তুলে ধরেছেন যে 3-0 থিওরি শুধু আমাদের দেশেই না, সারা বিশ্বের একটা গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে, এবং সবাই বিশেষ করে অ্যাডভান্স কান্ট্রির লোকজন তারাও অ্যাকসেপ্ট করেছেন যে না, আসলে এটা খুব গুরুত্ব পাওয়ার মতোই বিষয়। 7 সিস্টার্স, তার 7 সিস্টার্সকেও বাদ দেয়নি, তাই না? দ্য 7 সিস্টার্স অফ ইন্ডিয়া, এ নিকনেম ফর দ্য নর্থ ইস্টার্ন স্টেটস অফ অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা আর এ ভাইব্রেন্ট রিজন অফ ইনক্রেডিবল ডাইভার্সিটি অ্যান্ড ন্যাচারাল বিউটি। তার 7 সিস্টার্স সম্পর্কে যেমন লিখতে হবে সেটা আমি তোমাদের কাছে লিখে দিয়েছি, এবং স্ট্যান্ডার্ড এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে রাইটিংটা একটা সফিস্টিকেটেড পার্ট,
এখান থেকে তোমরা কতটুকু মানে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য তোমরা কতটুকু প্রস্তুত মানসিকভাবে, এবং তোমরা আসলে ফিজিক্যালি কতটুকু প্রিপেয়ার্ড সেটাকে দেখাও আসলে বিষয়। হিউম্যান রাইটস নিয়ে লেখা, এখানে ফেসবুক অ্যান্ড আওয়ার সোসাইটি, অর্থাৎ ফেসবুক এবং আমাদের সমাজ। তোমরা নিশ্চয়ই তোমাদের আইডিয়াটা অনেকখানি তোমাদের কাছে এখন কমন হয়ে গেছে, কিন্তু বিষয়টা হলো এই যে কমন বিষয়গুলো তোমাদের কখনোই লেখার অভ্যাসটা নাই। কাজে আমাদের ছেলেমেয়েরা থিওরিটিক্যালি হয়তো পাশ করে যাচ্ছে, জিপিএ 5 পাচ্ছে, কিন্তু তাদের ভেতর থেকে ক্রিয়েটিভ পাওয়ারটা আসলে অন্যান্য সাবজেক্টে থাকলেও ইংরেজিতে তারা আসলে 90% অফ ইউ আর উইক। সেই কারণে আমি তোমাদেরকে একটু উপকার পাওয়ার জন্যই আমি আমার আইডিয়া জেনারেট করেছি, যাতে তোমরা আমাকে ফলো করে তোমাদের আইডিয়া জেনারেশনটা হয়। সেলফি আমি একটু পড়ে শোনাই, এবং আমি একটু করে তোমাদের সাথে একটু মজা করে বলি যে দেখো, রাইটিং ইজ আ ক্রিয়েটিভ আর্ট, তাই না? এবং ইন্ডিভিজুয়াল আর্ট বলবো, এটা আমার আর্ট, কারণ আমি নিজে লিখেছি, আমার আইডিয়া থেকে লিখেছি। এবং দেখো আমি একটু শেয়ার করছি। সেলফি ইজ এ কাইন্ড অফ ফটোগ্রাফি। সেলফিটা এক ধরনের আলোকচিত্র। সেলফি হ্যাজ বিকাম ফ্যাশন ইন দিস মডার্ন ইরা, তাই না? মডার্ন এরতে এটা একটা আলোচিত বিষয়, ফ্যাশন, তাই না, হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ এ টেন্ডেন্সি অফ পিপল অফ অল এজেস টেক ফটোগ্রাফস গেটিং এ বিট স্কোপ। একটু সময় পেলে তারা মানে একটু সময় পেলেই এই ফটোগ্রাফ ছবি তোলা একটা হিড়িক পড়ে যায়। রবার্ট কলিয়াস ইন্ট্রোডিউসড দ্য আর্ট অফ সেলফি। তার সেলফি আবিষ্কার করেছিলেন রবার্ট কলিয়াস। ইট মিন্স দ্য সেলফ ইমেজ টেকেন oneself either by selfie stick or at hand. সেলফি স্টিক দিয়েও দূর থেকে ছবি তোলা যায়, আবার হাত দিয়েও তোলা যায়, তাই না? হাত দিয়েও সেলফি তোলা যায়। তো ইট বেয়ার্স আর কুইক টেকনোলজিক্যাল নো হাউ। এটা আমাদের দ্রুত প্রযুক্তিগত কৌশলকে তুলে ধরছে। তার নো হাউ মানে হচ্ছে কৌশল, তাই না, টেকনিক। It is also a global tradition to take selfie for a purpose or without. For a purpose or without মানে কারণে, তাই না? সেলফি তোলাটা একটা বৈশ্বিক মানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, ট্র্যাডিশন, ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। Selfies are often shared on social networking sites such as Facebook, Twitter and so on. তাহলে ফেসবুক, টুইটার এবং এরকম আরো অনেক সামাজিক মাধ্যমগুলোতে, নেটওয়ার্কিং মাধ্যমগুলোতে এই সেলফিগুলো শেয়ার করা হয়। Most selfies are taken with a camera held at arm's length or pointed at a mirror. বেশিরভাগ সেলফিগুলো তোলা হয় আমাদের আর্মস লেংথ, মানে এই যে আর্মস লেংথ মানে বাহু দূরে, মানে হচ্ছে অল্প দূরে, যেখান থেকে আর্মস যতদূর পৌঁছে আমরা অতটুকু দূরত্ব থেকে আমরা মানে সেই সেলফি ক্যামেরা দিয়ে সেলফি তুলতে পারি, আর পয়েন্টেড অফ এ মিরর অথবা আয়নার সাথে তাক করেও তুলতে পারি। অ্যাকচুয়ালি লাইফ ইজ ফুল অফ মেমোরিজ অ্যান্ড ইভেন্টস। তাহলে আসলে আমাদের জীবনটা হচ্ছে ঘটনা এবং স্মৃতিতে পরিপূর্ণ। এই লাইনটা আমি ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা দিই তখন কিপিং এ ডায়েরি লেখা এই বিষয়ে আমি লিখেছিলাম, আমার একটা এসে ছিল, সেখানে ফার্স্ট লাইনটা ছিল এইটা, অ্যাকচুয়ালি লাইফ ইজ ফুল অফ মেমোরিজ অ্যান্ড ইভেন্টস। তাহলে এটা তোমাদের বয়সের চেয়ে বেশি সময়, অর্থাৎ এটা আমাদের সময় আমি লিখেছিলাম। We want to capture all these events and memories of every second by such handy things like selfie. Selfie মতো এরকম হালকা মানে handy things, মানে খুব ইউজফুল থিং দিয়ে আমরা প্রত্যেক সেকেন্ডের স্মৃতিটাই যেন আমরা ধারণ করে নিতে পারি। স্মার্টফোন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর সেলফি ইমেজেস। অর্থাৎ সেলফি তোলার জন্য এটা স্মার্টফোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন আওয়ার জেনারেশন সেলফি ইজ আ কমন ওয়ার্ড। তাই না? আমাদের যুগে সেলফি একটা কমন শব্দ, পরিচিত শব্দ, হুইচ হ্যাজ জাস্ট বিন অ্যাডেড টু অক্সফোর্ড ডিকশনারি, যেটা অক্সফোর্ড ডিকশনারিতে নতুন এটা সেট করা হয়েছে, যুক্ত করা হয়েছে। ইন দিস ভেরি এজ দের ইজ হার্ডলি এনি পার্সন হু ইজ নট ফ্যামিলিয়ার উইথ সেলফি। এই যুগে এমন কেউ নাই যে সেলফির সাথে পরিচিত নয়। এই যে আমি তোমাদেরকে বাংলা করে দিচ্ছি, তার মানে তোমাদেরকে এটা একটা ট্রান্সলেশনের একটা পার্টও হতে পারে, তাই না? ইট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার ফটোগ্রাফি as it is an art form. এটা অন্যান্য ফটোগ্রাফি থেকে আলাদা। লাইক ডিভাইসেস সেলফি or some demerit, ডিভাইস সেলফির মানে ডিমেরিটস বা অপকারিতা রয়েছে। তার সুবিধার কথা বললাম, আবার অসুবিধার কথাও বলতে হবে, তাই না? ভেরি অফেন টেকিং সেলফি বিকামস এ ডেঞ্জারাস আর্ট। কখনো খুব প্রায় দেখা যায় যে সেলফি তোলাটা একটা বিপজ্জনক শিল্প হয়ে দাঁড়ায়, তাই না? কেউ দেখা গেছে যে মানে সেলফিতে কথা বল, সেলফি ঠিক না, সেলফি তো তুলতে হঠাৎ আনমনে তার রেল লাইনের পাশ দিয়ে চলে যাচ্ছে, রেল লাইন ধরে হেঁটে চলে যাচ্ছে,
সেলফি তোলার জন্য, কখনো ট্রেন ওর গায়ের উপর দিয়ে উঠে গেছে, তারপরে ভাবছে কি ভুলটাই না করলাম, তাই না? আচ্ছা, তাহলে সেলফিটা হতে আর্ট। ইভেন ইট ইজ হার্ড উইথ ফেটাল অ্যাক্সিডেন্টস হোয়াইল টেকিং সেলফি। সেলফি তুলতে তো মারাত্মক দুর্ঘটনা, তাই না? গাড়ি সেলফি তুলতে গিয়ে এরকম অনেক দুর্ঘটনা ঘটে। সো সেলফি ফটোগ্রাফি সামটাইমস অ্যান ইভিল আর্ট। কাজেই সেলফি ফটোগ্রাফিটা হচ্ছে প্রায় একটা শয়তানি শিল্প, তাই না? একটা ইভিল আর্ট। Is bad. যে সত্যি খুব সেলফি এই যে দ্য কেস উইথ সোটা হচ্ছে এর মধ্যে, অর্থাৎ অ্যাফার্মেটিভ আর ইটিভ যদি শুরুতেই বসে তাহলে আগে হয় অবজেক্ট তারপরে সাবজেক্ট। তাহলে এখানে তোমরা লেখার ভিতর দিয়ে তোমাদের গ্রামারের প্রকাশটাও ঘটাচ্ছ, এটা ইনভার্সন মোড। সো সেলফির ব্যাপারেও ঠিক তাই ঘটে, অতিরিক্ত অতিমাত্রিক সেলফি ব্যবহারের কারণেই খারাপ কিছু ঘটে। সেলফি ইজ আ ক্যারিকেচার অফ দ্য অরিজিনাল ইমেজ, অর্থাৎ সেলফিটা ক্যারিকেচার, মুখ্য বিকৃতি, তাই না? মুখ্য বিকৃতি, মুখের মানে যেমন করে কেউ জিভ বের করে সেলফি, কেউ দেখা যায় চোখটা, তাই না, চোখটা উইঙ্ক করে রিপিট করে তুলছে, তাই না? এরকম এটা একবারে ক্যারিকেচার। সেলফি এটা হচ্ছে একটা মুখ্য বিকৃতি অফ দ্য অরিজিনাল ইমেজ, আমাদের মূল ছবির একটা মূল চেহারার বিকৃতি। দের ইজ নো ভ্যালিড টাইম অফ টেকিং সেলফি। সেলফি তোলার বৈধ কোনো সময় নাই, তাই না? পারমিটেড। আর যেহেতু এটা একান্ত ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার, তাই সেলফিটা হচ্ছে মানে বলা যায় যে এটা ভ্যালিড টাইম নাই। ফর এক্সাম্পল, এ ম্যান গেটিং আপ লেট অ্যাট নাইট সি হিজ ইমেজ অন দ্য ওয়াশরুম মিরর। উদাহরণস্বরূপ একটা লোক দেখা যায় যে খুব গভীর রাতে সে ঘুম থেকে হঠাৎ করে জেগে ওঠে এবং সে ওয়াশরুমে যায় এবং তার পাশে আয়নায় ওয়াশরুম মিররে জেগে রাখে সেলফি অফ হিজ সেন্টারিং হিজ লিপস। তার দুই ঠোঁটের তার এমন লাগছে ওই অত রাতে খামাখা একটা সেলফি তুলতে যায়। At present, selfie has become an exposure of our personality. বর্তমানে সেলফি তোলাটা হচ্ছে আমাদের ব্যক্তিত্বের অতিমাত্রিক, তাই না? It takes time to have step in more constructive ways like reading books and such. এটা হয়তো আমরা আরো কোনো গঠনমূলক কাজে ব্যয় করতে পারতাম। আমাদের সেই সময়টা সেলফি তুলছি যে অহরহ, সেই সময়টা আমরা আরো কিছু গঠনমূলক কাজে ব্যয় করতে পারতাম, লাইক রিডিং বুকস অ্যান্ড সাচ, বই পড়া এবং এই ধরনের কাজ। However, selfies are good tonic of curing our hearts. যা হোক, আবার ভালোটাও বলছি, সেলফি তোলাটা হচ্ছে আমাদের হৃদস্পন্দনকে, আমাদের যে হৃৎপিণ্ড আছে সেটা সবসময় ফুসফুসকে সবসময় মানে কিওর করার একটা টনিক, মহৌষধ হিসেবেও কাজ করে, তাই না? যে সারাক্ষণ ফুরফুরে মেজাজে থাকা যায় এই সেলফি তোলার স্বার্থে, কাজে আমাদের হার্টটা চেয়ারফুল থাকে সেই অর্থে। মোর চেয়ার অ্যান্ড স্পিডি। সেলফি আমাদের গতিশীল এবং হাসি ঠিক করেছে। Now we have many more occasions than we had a couple than a decade ago. আমাদের এক দশক আগেও যে অকেশন ছিল তার চেয়ে অনেক বেশি অকেশন এখন আমরা জোর করে যেন পালন করছি, বিকজ অফ দ্য ইন্ট্রোডাকশন অফ সেলফি, এই সেলফির সূচনার কারণে। নাও উই সেলিব্রেট ফ্রেন্ডশিপ ডে, ভ্যালেন্টাইন্স ডে, আমরা বিভিন্ন দিন পালন করি, ইন্ডিয়া থেকে শুরু হ্যান্ড ওয়াশ ডে, সবকিছুই। However, it is obvious that selfie has brought about a great dimension diversity in this modern era. তাহলে এটা সুস্পষ্ট যে সেলফি আমাদের এই আধুনিক যুগে আমাদের একটা বড় ডাইমেনশন, অর্থাৎ এটা একটা ডাইমেনশন মানে একটা বৈচিত্র্য এনে দিয়েছে, তাই না? একটা ডাইমেনশন এবং ডাইভার্সিটি, বৈচিত্র্য এনে দিয়েছে, পরিবর্তন এনে দিয়েছে। উই ক্যানট ইগনোর দ্য গ্রেটনেস অফ দ্য টেকনোলজিক্যাল ইনভেনশন। আমরা প্রযুক্তিগত আবিষ্কারের মাহাত্ম্যকে আমরা নিশ্চয়ই ছোট করে খাটো করে দেখতে পারি না, as it has always a purpose of great interest of humanity. যেটা একটা মানবতা একটা বৃহত্তর স্বার্থ নিয়ে এটা তৈরি করা হয়েছে। In fact, much depends on the users. মূলত অনেক কিছু নির্ভর করবে ব্যবহারকারীর উপরে। Selfie inventors have devoted themselves to the intimate integration of human being together in a single frame. সেলফি আবিষ্কারকর্তারা তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছে একটা সিঙ্গেল ফ্রেমের মধ্যে, তাদের একটা কি বলে ইন্টিমেট ইন্টিগ্রেশন, অর্থাৎ ঘনিষ্ঠ একটা সমন্বয় করার জন্য তারা নিজেদেরকে সেলফি ইনভেন্টরসরা ডেভোট করেছেন, যাতে একটা সিঙ্গেল ফ্রেমের মধ্যে সব টুগেদার একটা ছবি নিয়ে সবার মধ্যে একটা ইন্টিমেট ইন্টিগ্রেশন তৈরি করা যায়। সেলফি হ্যাজ মেড ইন্টিমেসি বিটুইন মেন অ্যান্ড ওয়ার্ল্ড। মানুষ এবং জগতের মধ্যে যেন একটা ঘনিষ্ঠতা তৈরি করেছে এই সেলফি। হাউ গ্রেট ইট ইজ, তাই না? কি গ্রেট, কতই না কাজের এটা, তাই না? তাহলে দিস ইজ অল ঠিক এইরকম, যেমন সাইবার বুলিং আমি লিখেছি, বুলিংটা কি, তাহলে এতক্ষণ আমি পড়ে শোনালাম তোমাদেরকে সেলফি কালচারটা।
বুলিংটা, সাইবার বুলিংটা তোমরা নিজেরা পড়ে নেবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে হাইলি প্রমিজিং স্টুডেন্টস, তোমাদের শুধুমাত্র চান্সটা মিস হয়ে যায় এই রাইটিং এর কারণে। আমি মনে হয় তোমরা এই জিনিসগুলো পড়ে নিতে পারো অনলাইন আর অফলাইন বোথ ওয়েজ। এটা কি ধরনের হতে পারে? এই যেমন আই লাভ টু রাইজ ইন আ সামার মর্ন, স্কুল বয় থেকে লেখা। দেখো এখানে মেক এ সামারি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ প্যারাফ্রেজ পোয়েম ড্রিমস, সেটা একবার এসেছিল এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেসেস ইন দেয়ার মাইন্ড ওয়েক আপ ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ এ ভ্যানিটি। মানে প্রথম অংশটা। এখন দেখো সেকেন্ড অংশটা তাহলে গুরুত্ব পেতে পারে। হোল ফাস্ট টু ড্রিমস, তোমরা নিশ্চয়ই জানো হাউস কবিতা, তোমরা সহজেই এটা লিখে নিতে পারো। কিন্তু যেহেতু তোমরা প্রিপেয়ার্ড নাও, আমার মত আমি তো জানি, তো কাজেই তোমাদেরকে আসলে একটু অ্যারেঞ্জ করে দিতে হবে সবকিছু, তাই অ্যারেঞ্জ করে দেওয়ার স্বার্থে এটা করা। এরপর দেখো থিম দ্য লেক আই লাভ ইনিসফ্রি, যদি এটা মনে হয় সিলেবাসের বাইরেও যেতে পারে, কখনো ভুল করেও তো প্রশ্ন হতে পারে, সেই এন্ড থেকেই এটাও বাদ রাখিনি। তো এটার প্যারাফ্রেজ বা দিয়েছি যাতে তোমরা এটা থেকে সহজে সামারি বা থিম করে নিতে পারো। যদি আমি সব তৈরি করে দিয়েছি, উত্তরগুলো লিখে দিয়েছি। আই হ্যাভ সিন দ্য বেঙ্গল স্পেস, অর্থাৎ বাংলার মুখ দেখিয়েছি আমি, তাই না? আর কিছু না দেখলেও চলে। তাহলে এখানে থিম শি ওয়াক্স ইন বিউটি, এটার থিম আছে। মানে এখানে যত থিম তোমাদের মানে ইম্পর্টেন্ট, প্রবাবল ইম্পর্টেন্ট, অল দ্য থিমস হ্যাভ বিন ইন্টিগ্রেটেড হিয়ার, তাই না? তোমাদের সাথে দেয়া দ্য প্যারাস্টেল, যদি এটা কবিতার বাইরে চলে গেল গদ্য, প্যারাস্টেলটা আসলে ইম্পর্টেন্ট এই অর্থে যে প্যারাস্টেলটা তোমাদের রবীন্দ্রনাথের একটা মানে কি বলে ডাইরেক্টিক একটা এন্ড নিয়ে এটা তৈরি, এটা লিখেছেন। কাজেই এটা আমাদের এখনো মানে স্টিল নাও আমরা দেখতে পাই আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলে কতটা দুর্দর্শী মনে হয় এই কথা চিন্তা করলে, যে রবীন্দ্রনাথ আসলে আগেই আজ করতে পেরেছিলেন বোধহয় যে আমাদের শিক্ষা ব্যবস্থা এরকমই হবে, শুধুমাত্র আমরা অতিরঞ্জিত যে শিক্ষায় বিভিন্ন রকম বিনিয়োগ করব, কিন্তু শিক্ষার মূল যে সেন্সটা মানে ভেতরের যে কাঠামোটা সেটা ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না, বরং সেটা ধসের দিকেই যাবে আমাদের ব্যক্তি স্বার্থের কারণে। তো যাই হোক, লেক আই লাভ ইনিসফ্রি যে লেখা, এটা লেখা আছে, বাংলার মুখ দেখিয়েছে আমি, সেটা আমি বললাম, এসব কিছুই লেখা আছে। সামারি পড়তে হবে আরো এই যে প্যারাস্টেল হোয়াই এডুকেশন যা যা আছে সেটাও লিখে দিয়েছি। আনসার অফ দ্য সামারি, তার সামারি পার্টের সব আনসারগুলো লিখে দিয়েছি। কাজে আমার মনে হয় তোমাদের এটা কাজে লাগবে, এবং লাগবে এটাই স্বাভাবিক। আমি লিটারেরি টার্মসটা দেখাই যেগুলো পড়লেই না, সেটা সিমিলি মেটাফোর সবাই জানো, পার্সনিফিকেশন পড়েছো, হাইপারবোল বা এক্সাজারেশনটা পড়েছো, প্যারাডক্স পড়েছো, আইরনি, অক্সিমরন, ইমেজাস, ইউফেমিজম, রোম্যান্টিসিজম, ব্যালাড, ইমেজারি, পান অর প্যারোনোমাসিয়া, পান যাকে বলে পান, সিম্বল, থিম, সবকিছু এখানে লিখে দেওয়া আছে। এবং তোমরা তোমাদেরকে আগামী দিন আমি এই স্টেপ বাই স্টেপ সবকিছু তোমাদেরকে একটু করে পড়ে শোনাবো। আজকে জাস্ট দেখালাম যে তো কিভাবে কতটুকু অ্যাঙ্গেলে তোমাদেরকে লিখতে হয়। বিশেষ করে আমি লিখেছি একটু বড় করে, যেমন প্যারাগ্রাফ আমি সেলফি কালচার অনেক বড় করে লিখেছি, যাতে সেলফি কালচারটা তোমরা ছোট করে নিতে পারো। বড় পড়লে যে আইডিয়া থাকে সেই আইডিয়া থেকে ছোট করা যায়। তাহলে আমার মনে হয় যে তোমরা অ্যাডভান্স কারো রাইটিংটা যদি ফলো করো তাহলে তোমাদের লেখার উন্নতি ঘটবে। মেটাফোর, পার্সনিফিকেশন, এগুলো আমি সব তোমাদেরকে অনুবাদ করে এবং বুঝিয়ে দেব আগামী ক্লাসে। শুধু আজকেও তোমাদের ডেপথটাকে বোঝানোর জন্য, যে রাইটিং এর ডেপথটা কতটুকু হতে পারে সব বোঝানোর জন্য আমি তোমাদের জন্য এটা নোট করে রেখেছি। তো আমার মনে হয় যে তোমরা সব প্রস্তুতিটা ভালো করে নাও। আমি আইটেমগুলো দেখাই, দেখো এখানে বাংলাও করে দিয়েছি, সো দ্যাট ইউ ফাইন্ড ইন্টারেস্ট অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড ইজি। ইউফেমিজম থেকে শুরু করে আমি যেগুলো দেখালাম সেগুলো সবই এখানে আছে, রোম্যান্টিসিজম, ব্যালাড, সবকিছু আছে। আমার মনে হয় তোমরা যদি প্রস্তুতি তোমরা নিয়ে রাখো একটু বুঝে, তাহলে যে কোনো আনসিন সিচুয়েশন তোমরা চ্যাম্পিয়ন হতে পারবা, আমার বিশ্বাস। এক্সপ্লেনেশন টেক্সচুয়াল এক্সপ্লেনেশন হতে পারে, তাহলে ডোন্ট কল মি, আই উইল কল ইউ, এক্সপ্লেইন দ্য লাইনস ইন 5 সেন্টেন্সেস। এখানে
জাস্ট এক্সপ্লেনেশনগুলো দেয়া আছে, টেক্সটের ভেতর থেকে বেশি এবং টেক্সটের বাইরে এই যে এক্সপ্লেনেশনের আনসারগুলো লিখেছি, রেফারেন্স, কনটেক্সট এবং এক্সপ্লেনেশনটা কেমন হতে পারে। আসলে বাজারে কোনো বই এভাবে কিন্তু তোমাদের রিটেনের প্যাটার্নটাকে কাভার করার জন্য যথেষ্ট না। আমার কাছে অনেক রকম মানে সাজেস্টিভ বই আছে। আসলে সবার চেষ্টা আছে, এটা ঠিক যে সবার চেষ্টা হচ্ছে স্টুডেন্টকে কিছু দেয়া, কিন্তু পার্টিকুলার মনোযোগ দেওয়ার জন্য যে রিটেনটা, সেই রিটেন আমি ডিমান্ড করি যে আমি সেটা করেছি। কাজে এটা আমি কমার্শিয়ালি চিন্তা করিনি, কিন্তু আমি ভেবেছি যে ফর দ্য গ্রেটার সেক অফ স্টুডেন্টস আমি এটা নিশ্চয়ই এবছর তোমাদের জন্য একটা হেল্পফুল ম্যাটেরিয়াল হিসাবে থাকুক, আর আগামী বছর তোমাদের মাধ্যমে সবাই জেনে যাবে এবং আমি সবাইকে উপকার করার স্বার্থে আমি একটু ব্রডলি অনলাইনে এবং অফলাইনে আমি অ্যাক্টিভ থাকবো। এই যেগুলো সব লেখা আছে, যেগুলো যেমন গত বছর একটা অ্যাম্প্লিফিকেশন এসেছিল, অ্যাম্প্লিফিকেশন এক্সপ্লেনেশন এসেছিল, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, খুব কমন একটা ব্যাপার, কিন্তু তোমরা ফ্রি হ্যান্ড লেখনি বলেই সেটা তোমাদেরকে অ্যাবিলিটি জাজ করার জন্য দিয়েছে। তাহলে এবছর কি কি হতে পারে সেটা একটু দেখো। যেমন থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এখানে হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং, টেক্সচুয়াল, তার মানে এটা ওই দ্য স্কুল বয়ের। The world has not anything more beautiful to show me. I have seen Bengal's face থেকে নেয়া. Although it is difficult to explain, it exists. আমি তোমাদেরকে দেখাচ্ছি এক নজর একটু করে, যাতে তোমরা তোমাদের কনসিয়াসনেস লেভেল থেকে তোমরা টের পাও যে তোমাদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত। Jerry was a free will agent and he chose to do careful work, and if he failed, he took the responsibility without subterfuge. জেরি ছিল স্বাধীন ছিল এবং স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করত। যদি সে ব্যর্থ হতো তাহলে সে কোনো রকম সাবটারফিউজ মানে চতুরতা বা কৌশল বা অজুহাত না দেখিয়ে তার দায়িত্ব স্বীকার করে নিত। তাহলে এটা জেরি চ্যাপ্টার থেকে। হি হ্যাজ নো মাদার, হি হ্যাজ নো স্কেটস, জেরি মাও নেই, সে জেরি স্কেটসও নয়। কিভাবে লিখতে হতে পারে টেকনিক্যালি তোমাদের ইয়ে থাকলেও, তোমাদের আইডিয়া থাকলেও তোমরা এটাকে প্র্যাকটিক্যাল শেপ দিতে পারবে না লিখে, কারণ এটা স্ট্র্যাটেজিক মিস্টেক থাকবে বা একটা উইকনেস থাকবে, সেটা না থাকুক সেটা আমি চাই, সেভাবেই লিখে দিয়েছি। It is embedded on courage but is more than brave, more than courage. এটা সাহসিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, কিন্তু এটা সাহসিকতার চেয়েও বেশি কিছু। তাহলে দেখো এটা কিভাবে লেখা। দ্য স্টেটমেন্ট, সাপোজ এটা একটা ক্রিটিক্যাল রাইটিং, দ্য স্টেটমেন্ট ইজ গিভেন বাই আমেরিকান শর্ট স্টোরি রাইটার মার্জরি কেনান রলিংস। দ্য লাইন ইজ কোটেড বাই হার অ্যাবাউট দ্য ইন্টিগ্রিটি অফ জেরি, অ্যান অরফান বয় who is also a free will agent and dutiful. এটা কিন্তু আমি বলি যে এই লেখাগুলো আমার মস্তিষ্ক প্রসূত সন্তান বা চাইল্ড ব্রেন, এটা আমার ব্রেন চাইল্ড, মস্তিষ্ক প্রসূত সন্তান, ব্রেন থেকে বের করে লেখা, যেটা আমি রাইটিং এর ব্যাপারে খুব আগ্রহী বলেই তোমাদেরকে আমি এটা লিখে দিয়েছি। যেমন আচ্ছা, এক্সপ্লেনেশনটা কি হতে পারে। জেরি possessed many qualities, that is sincerity, dutifulness, bravery and fellow feeling. Indeed, integrity is a combination of all these virtues. He had moral courage to admit the truth. He never hesitates to take up his responsibility if there is any wrong with him. তার কোনো ভুল হলে সে যে দায়িত্ব এড়িয়ে যাবে তা না, সে কখনোই মানে দ্বিধা করে না সেই দায়িত্বকে স্বীকার করে নিতে। কনসিডারিং দ্য ফ্যাক্ট when he broke the egg sandal, বিষয়টা বলতো মানে বিষয়টা বিবেচনা করে, যখন সে বিবেচনা করলে দেখা যায় যখন সে এগ স্যান্ডেল বা কোঠারে হাতলটা ভেঙে গেছিল, he held himself responsible for the job, কাজের জন্য সেই কাজের জন্য সে নিজেকেই দায়ী করলো, and wanted to repair it on his own, নিজের টাকা দিয়ে সেটা সে মেরামত করতে চাইলো। This is how he won the statement by the authorities about his moral courage. ঠিক তখনই তার নৈতিক সাহসিকতার পরিচয় পেয়ে লেখিকা এই মন্তব্যটা করলো। তাহলে দেখো এই বিষয়টা একেবারে প্রাসঙ্গিকভাবে লিখতে গেলে তোমাদেরকে আসলে আগে গুছিয়ে লিখতে হবে, কাজে সেই সেন্স বা সেই স্ট্যামিনা না থাকলে কোনো সময় লেখা যাবে না। তাহলে তোমরা একটু করে দেখলে পরে তোমাদের উপকার হবে। এই এন্ড থেকেই আমি তোমাদের জন্য এটা করে দিয়েছি। তো সাপোজ এর বাইরে কি হতে পারে। হোয়াট ইজ দিস লাইফ ইজ ফুল অফ কেয়ার, উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। মানে আমাদের এই জীবন নিয়ে কি হবে যদি সারাক্ষণ কেয়ার, এটা করো না এটা করো না, সারাক্ষণ ভ্রুক্ষেপের মধ্যে থাকি, তাই না? উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার।
আমরা সবকিছু বাদ দিয়ে যদি একটু বাইরে দাঁড়িয়ে সূর্যালোক সূর্যোদয় না দেখতে পারি, তাই না, তাহলে আমাদের জীবনটা কিসের, জীবন বৃথা। তাহলে এখানে ডব্লিউ.এস. ডেভিসের যে কবিতা, লেজার কবিতা থেকে নেয়া এটা, তাহলে কোনো কিছু আসলে বাদ পড়েনি। টেক্সট কোয়েশ্চেনটা আমেরিগো খুব সহজ একটা চ্যাপ্টার। তাহলে আমি সবকিছুই তোমাদেরকে এখানে এক্সপ্লেনেশন, যেহেতু এসেছিল গত বছর, কাজে এই বছর অন্তত 15টা, বলতো 15টা 20টাতে পড়তেই হবে। তাহলে সেই পড়াটা কোথায় পাবা, কিভাবে পাবা, এবং কোন জিনিসগুলো আসলে ওইটার সাথে রিলেটেড হতে পারে, সেই জিনিসগুলো তোমরা খুঁজে পাও না, আমি সেটা তৈরি করে দিয়েছি। মেক আপ দ্য স্টোরিটা সাপোজ মুগ্ধ ওয়াজ এ স্টুডেন্ট। একটু আমাকে হেল্প করো, দেখো তো কয় মিনিট হয়েছে। আমার গেলে আমাকে ক্যামেরায় ভিডিওতে সাহায্য, আরই 30 আধা ঘন্টা হয়ে গেছে, আমি আরো সময় পারি, এবং আমাকে টেকনিক্যালি সাপোর্ট একটু না বেশ আমি এনকারেজ হচ্ছে আমার একদম ছোট ছেলে আয়ানের কাছ থেকে। আয়ান আমাকে হেল্প করে নানাভাবে, ও আসলে খুবই এনথুজিয়াস্টিক এবং বোঝে। আচ্ছা, যা হোক, আমি একটু অনলাইনে একটু রেগুলার হতে চাই, এবং এটা খুবই সম্ভব। এতদিন আমার মধ্যে এক ধরনের ফোবিয়া বা কাইন্ড অফ টেকনোলজিক্যাল উইকনেস থাকার কারণে এক ধরনের ফিয়ারফুলনেস ছিল, সেটা থেকে কাটিয়ে ওঠাটা আসলে আমার খুব জরুরি। এটা কোনো ব্যাপারই না আসলে। আমার কাছে এখন মনে হচ্ছে যে আই শুড হ্যাভ বিন রেডি আর্লিয়ার টু বেনিফিট মেনি ওয়ান্স। আচ্ছা, তাহলে কমপ্লিটিং স্টোরিটা আমি একটু বলি, তোমরা আমার সাথে একমত যারা দেখছো জন্য। এটা দেখো, মুগ্ধ ওয়াজ এ স্টুডেন্ট, মানে এখানে ইনভেন্টিভ স্টোরি, মেক আপ দ্য স্টোরি, তার মানে 2-3 লাইন তুলে দেবে এবং বাকিটা তোমাকে এইটার কনটেক্সটে লিখতে হবে, মানে গল্পটা শেষ করতে হবে 5টা 6টা 7টা লাইন দিয়ে। তাহলে মুগ্ধ ওয়াজ এ স্টুডেন্ট, হি ওয়াজ ভেরি ডেডিকেটেড হোয়াইল স্টুডেন্ট প্রোটেস্ট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট ইনজাস্টিস ওয়াজ গোয়িং অন। যখন সরকারি একটা কোটা আন্দোলন, তাই না, তার মানে একটা অবিচারের বিরুদ্ধে ছাত্ররা যখন প্রতিবাদ করছিল, তাই না, তখন হি ওয়াজ ভেরি ডেডিকেটেড, সে খুব ছিল নিবেদিত প্রাণ। হি ওয়াজ ডিস্ট্রিবিউটিং ওয়াটার বটলস টু হিজ ফেলো কমরেডস বা ফেলো প্রোটেস্টার্স। সে তার সঙ্গীদেরকে, মানে সে তার সহযোদ্ধাদেরকে পানির বোতল দিচ্ছিল এবং বলছিল যে হু উইল নিড ওয়াটার বটলস বাট অ্যালাস ডট ডট ডট। তারপরে কি ঘটলো সেটা ইনভেন্ট করতে হবে, সেটা তোমাদেরকে লিখতে হবে। Suppose a young boy named Robbie used to beg in the Rajshahi Medical College Hospital campus. তার নাম রবি, সে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল ক্যাম্পাসে সে ভিক্ষা করতো। জায়েদ, মেডিকেল স্টুডেন্ট, আস্কড রবি অ্যাবাউট হিজ ড্রিম। জায়েদ একজন মেডিকেল ছাত্র, সে রবিকে তার স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করলো, তোর কোনো স্বপ্ন আছে? In reply, Robbie stated that his dream was to have a full plate of rice with beef, chickens and sweets. তখন রবি তখন জায়েদকে বলল তার স্বপ্ন, অবশ্যই তার স্বপ্ন আছে, এবং তার স্বপ্নটা ছিল হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস এবং মিষ্টি, তার সাথে এক প্লেট গরুর মাংস এবং মিষ্টি খাবে স্বপ্ন। জায়েদ and his friends are surprised, তার বন্ধুরা সব অবাক হয়ে গেল যে একটা স্বপ্ন হতে পারে একটা ফুল প্লেট ভর্তি খাবার, তাই না, আর কিছু না। তাহলে তারপরে কি করলো, ধরো এমন হতে পারে হবে যে জায়েদ তখন ওকে অফার করলো, রবি চল যাই, তোকে আমি নিয়ে যাচ্ছি তোর স্বপ্নটা পূরণ করার জন্য। তখন রবি could not believe his ears that might come true, যে তার স্বপ্ন সত্যি হবে। And within 10 minutes he discovered himself in the restaurant, in the cafe of the Rajshahi Medical College Hospital. সে ক্যাফেটেরিয়াতে নিজেকে 10 মিনিটের মধ্যে দেখতে পেল যে রবিকে জায়েদ ঠিকই নিয়ে গেছে, রবি দেখতে পেল সে সেখানে আছে। and he was eating amidst of many gentlemen, অনেক লোকের মাঝখানে খাচ্ছে। when the food was served, Robbie said, aha, it could not be true, this could not be happening, এটা কখনো সম্ভব হতো না, এটা কখনো সত্যি হতো না, কিন্তু সেটাই আজকে সে খেতে পারছে জায়েদের, তাই না, জায়েদের কারণে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে he prayed to Almighty Allah for the well-being and prosperity of জায়েদের উন্নতির জন্য প্রার্থনা করলো, সাইলেন্ট প্রেয়ার, সে কৃতজ্ঞ হয়ে। and immediate after completion of medical study, Jayed became a doctor, তাই না। he was appointed as the
registered doctor in Putia Hospital. তো পুঠিয়াতে সে ডাক্তার হিসেবে মানে বিশেষ করে সে চান্স পেল, বাট হি ডিড নট ফরগেট রবিকে ভুলে নাই। হি কেম ব্যাক টু হিজ ক্যাম্পাস এগেইন, রাজশাহী মেডিকেল কলেজে আবার জায়েদ আসলো, সে মেডিকেল স্টুডেন্ট, রবির খোঁজে, রবিকে পেল, রবিকে অফার করলো তো আমার অ্যাসিস্ট্যান্ট দরকার, তুই আসবি কিনা, হবি কিনা। তখন রবি হয়তো রাজি হয়ে গেল, রেডিলি অ্যাগ্রিড, and thus he became a good life, তাই না, instead of begging, ভিক্ষার পরিবর্তে সুন্দর জীবন পেল। তাহলে এই যে ব্যাপারগুলো, তাই না, তাহলে কি হতে পারে যে একটা জীবনে মানুষের জন্য এগিয়ে আসে কিছু ভালো, গুড সোল বিগেটস গুড সোল, তাই না, গুড ম্যান, তাহলে এরকম আসতেই পারে। তাহলে তোমরা এই যে একটু একটু আমি যেভাবে বললাম আমার চিন্তা, তোমরা আরো সুন্দর চিন্তা করে সেটা লিখতে পারো। Mo, a young brother, is good at English, good at English and good cake maker. Prepares cakes of different types and uploads them on the Facebook. After the hobby turns into a profitable source of income that she expected. তার এই যে কেক তৈরি করার যে হবিটা, সেটা ধীরে ধীরে তার একটা পেশায় পরিণত হলো এবং সে লাভজনক ব্যবসায় পরিণত হলো। সে হয়তো এক সময় সেলিব্রিটি হয়ে যেত, তাই না, মেকআপ আর্টিস্ট হতে, মেকআপ আর্টিস্ট না, এটা কেক আর্টিস্ট হতে পারে। তাহলে সেভাবেও আসলে চিন্তা করা যেতে পারে। A young boy had a dream of studying in a public university, but luck did not favor him. হয়তো তাকে ভাগ্য তার সহায় হয়নি, সে পাবলিক ইউনিভার্সিটি চান্স পেতে চেয়েছিল। With time he became mentally strong. সময়ের সাথে সে মানসিকভাবে দৃঢ় হয় এবং he tried his best to change his lot, and so he did some online business in order to stand on his own feet. তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য সে অনলাইন বিজনেস করে। এই যে তোমাদের মানে চিন্তা করার শক্তি, সেটা আসলে এই স্টোরি রাইটিং এর ভেতর দিয়ে প্রকাশ পাবে। এই থেকেই আসলে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছোট্ট একটা গল্প, ইনভেন্টিভ গল্প লেখার জন্য তোমাদেরকে অনুপ্রাণিত করে। So one day a boy was walking by the railway. At one place he saw a break in the line. Somebody had removed the rail. একজন রেলওয়ে দিয়ে হাঁটছিল, হঠাৎ করে সে যখন ট্র্যাক ধরে হাঁটতে থাকে, হঠাৎ করে সে একটা ছেলে হয়তো দূরে দেখতে পায় যে একটা ফাটল, একটা ভাঙা জায়গা, সেই ভাঙা জায়গাটা দেখতে পেয়ে বুঝতে পারে যে কেউ হয়তো কোনো দুষ্কৃতকারী এটা করেছে। উইদিন এ সেকেন্ড হি থট দ্যাট রেলওয়ে ড্রাইভার মাইট নট বি আওয়ার অফ দ্য ব্রেক। এরকম বাংলাদেশে ঘটনা ঘটেছিল যে হয়তো ড্রাইভার এটা নাও হতে, তার নলেজে নাই, কাজে সে তো এটা খেয়াল করবে না এই ভাঙনটা, অ্যান্ড শিওরলি দেয়ার উড বি অ্যান অ্যাক্সিডেন্ট। তখন সে নিজে কি করলো তোমরা জানো, যে তার নিজের শার্টটা খুলে সে সিগন্যাল দিতে থাকলো। তখন ড্রাইভার আঁচ করতে পারলো সেখানে কোনো ডেঞ্জার হতে পারে, এই মনে করে সে স্লো করে ড্রাইভ করলো স্লোলি, এবং তারপরে এসে দেখলো ভাঙার একটা বিরাট ভাঙন। সেই জায়গায় যদি ওই স্পিডে আসতো তাহলে হাজার হাজার যাত্রীরা ক্ষতিগ্রস্ত হতে পারতো। তাহলে তারপরে তাকে সবাই বাহবা দিল, সে পুরস্কৃত হলো এবং জাতীয়ভাবে সে সবার কাছে মণিকোঠায় পৌঁছে গেল। তো এই যে ব্যাপারগুলো, তারপরে হঠাৎ করে রাজশাহী থেকে কেউ হয়তো ঢাকা আসার পথে, ঢাকা থেকে রাজশাহী আসার পথে কোনো একটা ব্যাগ হারিয়েছে, এটা আমার ঘটনা, তাহলে আমি এটা আমার ঘটনা ইনভেন্ট করেছি। এখানে ন্যাম্বির দ্য স্টোরি টেলারের একটা ঘটনা আছে, গল্প আছে। তো এই যে গল্পটা কিভাবে হতে পারে সেই আনসারগুলো এখানে দেয়া, আমি যেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তার রেডি উইথ অ্যান ইন্টেলিজেন্ট বয়, ওই যে ছেলেটা উপস্থিত বুদ্ধি খাটিয়ে ট্রেনে যাত্রীদেরকে বাঁচিয়েছিল, সেই গল্পটা আসলে এই সব গল্পই আমি নিজে লিখে দিয়েছি। ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশনটা ইংলিশ, তুমি কতটুকু ইংলিশ জানো তোমার ট্রান্সলেশনের হাত দেখিয়ে বোঝা যাবে। তো কাজে এটা বাংলাতে ইংরেজি করা এবং তারপরে ইংরেজি থেকে বাংলা করাও আছে। আমি এত বড় একটা দীর্ঘ সময় তোমাদের সাথে একটু দেখানোর জন্য তোমাদের সাথে আছি। মেকিং সেন্টেন্সটা কেমন হতে পারে সেটা টেক্সচুয়াল ওয়ার্ডস গুলোকে আমি নিয়েছি। দেখো এখানে সেন্টেন্সটা কেমন হতে পারে, ওয়ার্ড গুলো কেমন হতে পারে, তার উপরে একটা আলোচনা। এবং এটা গেল টেক্সচুয়াল, এবং টেক্সটের বাইরে কমপ্লিটিভ সেন্টেন্স ইডিওমেটিক যে ফ্রেজগুলো আছে সেগুলোও দিতে পারে। তাহলে সেগুলো অনেকগুলো তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা এখান থেকে উপকার পেতে পারো। তোমাদের যত বেশি ইন্টারেস্ট থাকবে, যত বেশি তোমরা এই সময় একটু প্রিপারেশন নিবা, তত বেশি তোমরা পরীক্ষার হলে কনফিডেন্ট থাকবা এবং লিখতে পারবা, এটা আমার বিশ্বাস। তো কাজে আমার মনে হয় সেটা শেষ। এবং তারপরে গ্যাপ ফিলিং যেমন জিজ্ঞেস করা, আমার
উদ্দেশ্য হচ্ছে শুধু গ্যাপ ফিলিং নিয়ে তোমাদেরকে অ্যাবিলিটি জাজ করার জন্য না, সাথে সাথে এই টপিকটা যাতে তোমাদের প্যারাগ্রাফের কারণে হয় সেই টপিকগুলোকে বেছে নিয়েই আসলে করা। তোমাদের সবার মনোকামনা পূর্ণ হোক, তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং আমি তোমাদের উপকার করতে পারি জানি না, তবে আমি শিওর যে আমার অভিজ্ঞতা তোমাদেরকে শেষ বেনিফিট জানাবে। প্রত্যেক বছর যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্তত 15 জন 17 জনকে পৌঁছে দেই ইংলিশ ডিপার্টমেন্টের জন্য, রিটেন পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়, কোনো ভালো সাবজেক্ট হয় না, তাদের শেষ পর্যন্ত ইংরেজি সাহিত্যে পড়ার একটা সুযোগ করে দিয়ে থাকি, হেল্প করে তাদেরকে, আমি তাদেরকে ফিজিক্যালি তাদেরকে প্রিপারেশন নেওয়াই। কাজে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শেষ সময়েও তোমাদের স্বপ্ন সারথি হয়ে আমি তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের উপকার করতে চাই। উইথ দ্যাট এন্ড ইন ভিউ আই এম জাস্ট স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরেকটু প্রেজেন্ট করে দেখালাম যে কিভাবে তোমাদেরকে ইংরেজি প্রস্তুতি, আজকে তোমাদেরকে ডেপথটা দেখালাম এবং কিভাবে তোমরা কোন কোন আইটেমগুলো থাকতে পারে, কোন কোন আইটেমের উপর প্রস্তুতি নেওয়া দরকার। তোমরা যদি বিগত সালে শুধু ওই 3টা আইটেমের উপর প্রিপারেশন নাও তাহলে শিওর এটা ভুল, ইটস এ গ্রেট মিস্টেক। কারণ তোমাদের এই বছর আবার ওই গত বছরকে ফলো করতে পারে বা গত বছর তার আগের বছরকে ফলো করতে পারে। কাজে কয়েকটা বছরের যে সামষ্টিক আইটেমগুলো সেই আইটেমগুলো নিয়ে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো দিস ইজ অল। তোমরা আমার সাথে ফেসবুকে আছো যারা, তারা ইউটিউবে থাকো, ইউটিউবে থেকেও তোমরা কালেকটিভলি আসলে উপকার পেতে পারো কাছ থেকে। তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলের নাম টুকু স্যার রাজশাহী, বা শুধু টুকু স্যার দিলেও হয়তো আমাকে তোমরা টিপিক্যাল উইয়ারিং দ্য ক্যাপ অ্যাকচুয়ালি আচ্ছা সাইকেল করছি, ব্যক্তিগত কোনো আলোচনা করতে কাজটাই যেন আমি সফল থাকে এবং স্মার্ট থাকতে পারি প্রত্যাশা। সবার উপকার হোক। আমার সাথে থাকো। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুল করো না, টুকু স্যার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ওখান থেকে আমি জাস্ট আমার এটাও দিয়ে দেবো এখন টুকু স্যার ইউটিউবে। তোমরা তোমাদের দাও, তোমরা শেয়ার করো, সবার কাছে শেয়ার করো, কাছের বন্ধু আছে তাদের সবাইকে দাও, দিয়ে তোমরা উপকার সবাই যাতে বেনিফিট পাও এই প্রত্যাশাই আমার। দিস ইজ টুডে, দিস ইজ অল। থ্যাংক ইউ।